জি জি জি। টেস্ট আসসালামু টেস্ট টেস্ট আলাইকুম ঠিক আছে। দর্শক, আপনি আতিক রহমান পূর্ণিয়া। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের লাস্ট নাইট লাইভ শোতে, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলোচক, আপনাদের সবার প্রিয়। এবং গতকাল আপনারা ঝড়ের বেগে সবাই আপনারা তার আলোচনা শুনছিলেন। আমরা খুবই দুঃখিত, গতকাল কিছু ত্রুটির যোগাযোগের কারণে এবং আমাদের কমিউনিকেশন গ্যাপের কারণে। আপনারা জানেন যে মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি আমাদেরকে তার মূল্যবান সময় দেন, তিনি চিকিৎসাধীন আছেন সিএমএইচ এ, সেখান থেকেই তার সঙ্গে আমরা যুক্ত হই। ফলে গতকালকে একটু ডিসআপডেট হয়েছে, একটু ত্রুটি হয়েছে, সেজন্য আবারও ক্ষমা চেয়ে নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আক্তার ভাই, আপনাকে দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা। মেজর আখতারুজ্জামান রঞ্জন আমাদের সব সময়কার সমসাময়িক বিষয় নিয়ে আপনারা খুব আগ্রহ নিয়ে শোনেন, এবং বাংলাদেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব মেজর আখতারুজ্জামান রঞ্জন। আক্তার ভাই, গতকাল আমরা আলোচনা করছিলাম মূলত গণভোট নিয়ে। সেই গণভোটের প্রেক্ষিতে আপনি বিএনপির অভ্যন্তরে রাজনৈতিক মৌলিকরণ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনি তাকে যেভাবে কাছে থেকে দেখেছেন সেই বিষয়গুলো এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করছিলেন। এর বাইরে আজকের কিছুটা এবার আপনার কাছে, আপনি জানেন যে শেখ হাসিনা পরিবার বা শেখ পরিবার নিয়ে বেশ কিছু মামলা আছে, সেই মামলাগুলো রায়ের দিকে যাচ্ছে। এবং আমাদের অবজারভেশন যে হ্যাঁ, রায় হোক, রায়তে যার যার দুর্নীতি, যার যার অন্যায় তার তার বিচার হোক। এখানে টিউলিপ সিদ্দিকীর একটি মামলা নিয়ে ব্রিটিশ আইনজীবীরা কথা বলছেন। পাশাপাশি খুব দ্রুত সময়ে এই রায়গুলো সামনে আসছে, নির্বাচনও ঘনিয়ে আসছে। নির্বাচনে আর মাত্র যদি আমরা ধরি 10 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের সেই বহুল প্রতীক্ষিত তফসিল আমাদের দেখার কথা। বিএনপি জামাত তারা নানান ইকুয়েশন করছে। বিএনপির একটি জনমত জরিপ ছাপিয়েছে প্রথম আলো, যেখানে বিএনপি এবং জামাত ইসলামীকে খুব কাছাকাছি তুলে ধরা হয়েছে, যে অল্প 3% ব্যবধান এই দুই দলের মধ্যে। এই সার্বিক বিষয়গুলো রাজনীতি কোন দিকে গড়াচ্ছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি তুলে নেওয়ার কোনো ব্যাপার, সেটা কোনদিন আমেরিকায় বলেছিলেন, এরকম কোনো ব্যাপার আসতে পারে কিনা, সোজা এর মধ্যে কোনো সমীকরণ আছে কিনা, সব মিলে আপনার বিশ্লেষণ আশা করছি। এবং অবশ্যই সেই সাথে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনি বাংলাদেশের নিঃসন্দেহে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর একজন। তারা অনেকে তাকে মা বলে শ্রদ্ধা করেন, আপনি নিজেও তাকে মাতৃতুল্য হিসেবে শ্রদ্ধা করেন। এবং বাংলাদেশের মানুষ চায় যে এরকম বাংলাদেশের নেতৃত্ব দেয় এতবারের প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ সুস্থ জীবন ফিরে আসুক। সব মিলিয়ে আপনার বিশ্লেষণ আশা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পূর্ণিয়া, আসসালামু আলাইকুম আপনাকে। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকার চেষ্টা করবেন। তাহলে আমি তো শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, দেশমাতা খালেদার যে স্বাস্থ্য ব্যাপারটা, এটা আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি যে আমাদের দুর্ভাগ্যজনক। আমাদের জন্য দেশনেত্রী দেশমাতা খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছে, তার মেডিকেল টিম বলেছে 48 ঘন্টার পর্যবেক্ষণ রেখেছে, সে 48 ঘন্টা পার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি বিচ্ছিন্নভাবে ওনার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে, বাট এটা খুব একটা গুরুত্ব দিয়ে করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তবে করা হচ্ছে, আংশিকভাবে করা হচ্ছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে দেশমাতা খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ 48 ঘন্টায় কোনো বুলেটিন দিল না, মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, মানুষের মধ্যে কোনো রকম হাই হুতাশ নাই, মানুষের উদ্বিগ্নতা প্রকাশ করছে না। তার মানে সরকার বা কোনো কোনো দুরবৈষম্যক দল চেষ্টা করছে, বলার চেষ্টা করছে দেশমাতা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়, জনগণের প্রত্যাশা পূরণে আর ওনার সক্ষমতা নাই। ওনাকে এখন হয়তো হাসপাতালে রেখে দিবে, হয়তো দরকার পড়লে 2-1 দিন পরে হয়তো লাইফ সাপোর্টে রাখবে, এইভাবে হয়তো আজকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ওনাকে ওনার চরম অবস্থানে নিয়ে যাবে। এই জন্য আমি মনে হচ্ছে, আমি তো প্রতিবাদ করতে পারবো না, একা ব্যক্তি, আমি তো দেশের মধ্যে খালেদা জিয়ার যেহেতু একান্ত ভক্ত বলে দাবি করি, আমি মনে করি আমার অনুভূতিতে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি, আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আপনি জানেন আমাকে এখনো প্রতিদিন 3 বেলা ইনজেকশন দিচ্ছে, আমার ভিতরে কিছু আলসার আছে, এগুলা খালি হওয়ার জন্য। ডাক্তার বারবার বলছে যে এগুলো তো আপনি টেনশন করতেছেন কেন, প্রেশার কত উঠানামা করতেছে কেন।
আমি তো ওনাকে বুঝাই বলতে পারি না, ওই কথাটা বলতে পারি না, কিন্তু আমি তো বুঝলাম যেহেতু আমি টেনশনে আছি, যেহেতু আমার মধ্যে একটা ভিতরে একটা আমার রক্তক্ষরণ হচ্ছে, কাজে সেখানে আমার আলসারটা ভালো হবে কি করে? 3 বেলা ইঞ্জেকশন দিলেও তো ভালো হচ্ছে না, তাহলে তো একদিনের ব্যাপার, আমি চলে যেতাম একদিন পরেই। কিন্তু আজকে প্রায় 5 দিন হয়ে গেল আমি হাসপাতালে শুয়ে আছি, কোনো কাজ নাই, আমার কোনো রোগ নাই, কোনো কিছু নাই। শুধু আমার যে ঘাটা হয়েছে সেই ঘাটা ভালো করার জন্য 1 দিন 2 দিন ইঞ্জেকশন যথেষ্ট ছিল। কিন্তু কেন কেন ওরা বলতেছে যে কারণটা কি স্যার? সব তো করলাম, এন্ডোস্কোপি করলাম, সব করলাম, তো ফাইন, আমরা রোগও ধরতে পারলাম। আমার মনে হয় এই যে একটা টেনশনে আমরা আছি, আমার মনে হয় দেশমাতা খালেদা জিয়ার লক্ষ লক্ষ ভক্ত এরকম টেনশনে আছে, যারা সাধারণ নেতা, সাধারণ কর্মী, তৃণমূলের কর্মী, তারা কিন্তু দেশমাতা খালেদা জিয়ার খবর প্রতিনিয়ত প্রতি প্রহরে পরে চায়, নাহলে তাদের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য, বিএনপি নেতৃবৃন্দ বলেন আর জাতীয় নেতৃবৃন্দ বলেন, সরকারি নেতৃবৃন্দ বলেন, তারা মানুষের সেই অনুভূতিটা অনুভব করতে নিদারুণ ভাবে, লজ্জাস্কর ভাবে এবং নির্মম ভাবে তারা ব্যর্থ হয়েছে। এটা এক ধরনের নির্মমতা, জনগণের সঙ্গে এক ধরনের নির্মমতা দেখার জনগণকে। অর্থাৎ তুমি জানতে চাইলে কি হবে, তুমি চুপ, তোমার কি বেটা, দেশের মধ্যে খালেদা জিয়া কি আছে না আছে তোমার জানা কি অধিকার, তুমি কেঠা? আর আমার বেলা তো আরো বেশি সহজ, বেটা তুমি বহিষ্কৃত নেতা, বেটা বিএনপি আছে তুই, হ্যাঁ তোর এত মাথা ব্যথা কেন, এটা কোন খেলা খেলতেছ আবার? কাজে আমার জন্য তো আরো, কাজে তারা বলে দিতে যাচ্ছে বাংলাদেশের মানুষকে, দেশমাতা খালেদা জিয়া নিয়ে আপনারা আর মাথা ঘামায়েন না, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, কাজে এখন নতুন চ্যাপ্টার খোলার চেষ্টা করা হচ্ছে, সেই নতুন চ্যাপ্টারে যান। তারপরে আমি আসি তোমার মূল ইস্যুটাতে, তুমি যে একদিনের নির্বাচন আওয়ামী লীগের বিষয়টা, আমি সেটাতে পরে আসবো, একদিনের নির্বাচনে আমাদের কি হলো না হলো, বা সালাউদ্দিন সাহেবের রোল কি হইতে পারে ভবিষ্যতে, তাকে নিয়ে আমরা কি বেকায়দায় পড়তে পারি, এই বিষয়টা আমি পরবর্তীতে আজকে তোমাদেরকে বলবো। প্রথম দেখা যাক আওয়ামী লীগকে নিয়ে নতুন সমীকরণ। ভোট আসছে দ্রুত, ভোট তো দ্রুত না, নিয়ম গতিতে আসছে, দিন তো পার হচ্ছে না, ফেব্রুয়ারি মাসে ভোট আসবে, এখন নভেম্বরের শেষ সপ্তাহ 26 তারিখ আছে, আর হয়তো ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচন অতি স্বাভাবিক অবস্থা চলে আসছে। আমি জানি আমার আওয়ামী লীগের বন্ধুরা হয়তো আমার কাছে অসন্তুষ্ট হবেন বা অনেকটা আশাহত হবেন, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে নতুন কোনো সম্ভাবনার সুযোগ নাই। মানে ধরে রাখেন সারা পৃথিবীও যদি বলে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা এই বর্তমান সরকার কোনো অবস্থাতে মেনে নিতে পারবে না। এই সরকার টিকতেই পারবে না যদি আজকে ঘোষণা দেয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে, within 6 hours Jamuna will be abolished, damaged, will be smashed to the ground the way 32 বঙ্গবন্ধু এভিনিউ স্ম্যাশ করা হয়েছে। এটা সম্ভব না, অসম্ভব ব্যাপার। জাতিসংঘ বলেও নিরাপত্তা দিতে পারবে না, আমেরিকান গভর্নমেন্ট বলেও নিরাপত্তা দিতে পারবে না। আমরা ভিয়েতনামে যুদ্ধের সময় দেখেছি প্রতিদিন আমেরিকান এমবাসি আক্রান্ত হইতো। আপনাদের প্রেস ক্লাবে উল্টা দিকে ছিল ইউএসআইসিস, একটা পার্ক কর্পোরেশন, একটা বিল্ডিং এ আদমজি, তারপরে আদমজি কোর্টে ছিল তাদের অফিস মতিঝিলের। এমন কোনো দিন যাইতো না সেখানে মানুষ আক্রমণ না করতো এই ভিয়েতনাম যুদ্ধের কারণে। জনগণ যদি খেপে যায় তাহলে এটা অত্যন্ত দূরও হয়ে যায়। আর বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মান, যে যোগ্যতা, যে লয়ালটি, জাতির প্রতি তাদের যে নিবেদন, ব্যক্তি স্বার্থে যেখানে তাদের সবচেয়ে বড় প্রাধান্য, দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করতে এখনো সাহস নিয়ে আগে আসতে পারে না, তাদের পক্ষে তো আওয়ামী লীগকে নির্বাচনে আসতে ঘোষণা দেওয়ার পরে যে প্রলয়ঙ্করী কাণ্ডটা বাংলাদেশে হবে, যেভাবে এই সরকারের উপরে হামলাটা হবে,
এই সরকারের প্রতিটি উপদেষ্টা সেখানে জীবন নিয়ে বাঁচতে পারবে কিনা এটা অত্যন্ত সন্দিহান। এটা আমার কথা না, এটা সাধারণ মানুষ মনে করে। কাজে আওয়ামী লীগকে তো নতুন সমীকরণে কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ এখন পর্যন্ত অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল। এখানে অনেক ইনক্লুসিভের কথা বলেছে, ইনক্লুসিভ নির্বাচন। আমি বলেছি কদিন আগে তুরস্ক নির্বাচন হয়েছে, দ্যাট ওয়াজ অলসো ইনক্লুসিভ নির্বাচন। সেখানে কোনো বিরোধী দলকে, দুইটা বিরোধী দল ছাড়া কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এমনকি একজন প্রার্থীকে ধরে গ্রেফতার করে তাকে জেলে দিয়ে রেখেছে। ওই আরেকটা প্রার্থীর সমর্থন ছিল বলে তার মিল কারখানা সব বিক্রি করে সে তুরস্ক থেকে ভেগে চলে যেতে হয়েছে। এইভাবে এরদোগান গত নির্বাচন সকল ওই অন্তর্ভুক্তিমূলক করেছে, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ডেফিনিশন দিয়েছে যে অন্তর্ভুক্তি ইউনিয়ন নির্বাচন হলো জনগণ যাতে স্বচ্ছন্দে ভোট দিতে পারে। এরদোগানের কৃতিত্ব ছিল এটাই যে সে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছিল। যে কোনো কারণে হোক জনগণ ভোট কেন্দ্রে দিতে আসছিল, এবং দিতে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, যার ফলে সংখ্যা অনুপাতে অনেক বেশি ভোট পড়েছে। কাজে কেউ বলতে পারে নাই যে এটা ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। কিন্তু বাংলাদেশের চিত্র তো আলাদা। আমরা 15 ফেব্রুয়ারি 1996 সালে দেখেছি বিএনপি নির্বাচন করেছে, ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। সেখানেও ভোটাররা আসে নাই, ভোটারদের অনুপস্থিতি ছিল। আপনি 1986 সনে শেখ হাসিনা জেনারেল এইচ.এম. এরশাদ নির্বাচন দিয়েছিল, সেখানেও জনগণ ভোট দিতে যায় নাই, ফলে সেটাও ইনক্লুসিভ ইলেকশন হিসাবে স্বীকৃতি পায় নাই। আর 2014 সনের কথা বাদে দিলাম, আর 24 সনে একটা নির্লজ্জ নির্বাচন হয়েছে যেটাকে নির্বাচনের খাতায় নাম লেখানো যায় না। আর 2018 সনে ইনক্লুসিভ ছিল, কিন্তু আমাদেরকে মারধর করে পিটাইয়া আওয়ামী লীগ দেখাইয়া দিল যে বেটা আমরা ছাড়া এই দেশে আর কেউ থাকতে পারবে না। এবং তাই হয়েছে। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এমন কোন নেতা কর্মী নাই যারা জেলে যায় নাই বা মামলা খায় নাই। আমি বিএনপির সঙ্গে জড়িত না, এক্সপেল ছিলাম বহুদিন, তারপরে তো আমি 3টা মামলা খেয়েছি। মামলা তো দিয়েছে, আমাকে তো অ্যারেস্ট করেছে, এক রাত্রে ছেড়ে দিয়েছে। হয়তো অনেকে বলবেন আমি দালালি করেছি তাই ছেড়ে দিয়েছে। নো ভাই, কিন্তু সেটা অন্য বিষয়, আমি সে যাচ্ছি না। কিন্তু আজকে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্ধারণ করে দিবে আগামী নির্বাচনে কোন দলটি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ পেতে যাচ্ছে। এটা জলবৎ তরলং। যেভাবে আমার দল বিএনপি প্রশাসনকে অত্যাচার করেছে গত 1 বছর ধরে, ডিসি এসপি দিকে ধমকিয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে মানে কি বলা হয় বিব্রত করেছে, তাতে ধরে নেওয়া যায় তারা বিএনপির পক্ষে অন্তত 3 মাস কাজ করবে না। এই 3 মাস তারা যদি কাজ না করে, তাহলে আওয়ামী লীগের কোন নেতারা আর চাপের মধ্যে থাকবে না। কারণ আওয়ামী লীগের নেতাদের উপরে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য, তাদের হয়রানি করার জন্য একমাত্র বিএনপি থানাতে, পুলিশে, প্রশাসনে কমপ্লেন করবে। আর সেই কমপ্লেনটা প্রশাসন শুনবে না 3 মাস। পাশাপাশি জামাত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনবে না। জামাত কিন্তু বলেছে নির্বাচনে সবাই আসুক, ভোট দেন, জনগণ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন, কারোর উপরে চাপ সৃষ্টি করবেন না, কারোর উপরে হুকুম ধমক দিবেন না, তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিবেন না, সবাইকে নির্বাচনে আসতে দেন। এটা হলো জামাতের স্ট্র্যাটেজি। জামাত সেখানে নির্বাচনে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং জনগণকে নিয়ে আসতে চাচ্ছে, সেটা আওয়ামী লীগের লোকদেরকে আরো বেশি নিয়ে আসতে চাচ্ছে।
পাশাপাশি আরেকটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেটা হচ্ছে এসএনসিপি, তারুণ্যের দল। তারা কিন্তু মূলত দুইটি দলের উপরেই বিরুদ্ধেই তাদের সংগ্রাম করবে, আওয়ামী লীগ এবং জাতীয় জামাত। এবং তারা প্রথম থেকেই এই দুইটি দলের উপরে দুর্নীতির চাপ, অসামঞ্জস্যের চাপ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিরোধিতার চাপ, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার চাপ, এই ধরনের প্রগতিশীল বক্তব্য দিয়ে তারা চাপ সৃষ্টি করবে। যার ফলে কি হবে, ইয়াং ভোটার গুলা, তরুণ ভোটার গুলা ওই শাপলা কোলের দিকে চলে যাবে। এখন থাকবে আওয়ামী লীগের ভোটগুলো, তারা কোন দিকে যায়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে যত কথাই বলুক, মুখে মুখে বলবে এই সময় আসি ভাই আপনার সঙ্গে মামলা মতবাসের জন্য, কিন্তু ভোটের দিন কি হয় আমরা জানি। ভোট করতে করতে চুল পাকা হইলো, আমাদের তো নতুন করে বোর্ডের রিহার্সাল দিতে হবে না, বিডিআর একটা রিহার্সাল করাচ্ছে ভোটের। এখন ভোটের রিহার্সাল দিতে হবে ওনাদেরকে, আর জনগণ রিহার্সাল দেখতে ঢাকা পিলখানায় আসবে। মানে কত বড় সাধারণ, যে মানে কি বলবো, যে ভোট কেমনে দিতে হবে এটা প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকার পুলিশ বিডিআর লাইনে। সেখানে এসি সাহেব গিয়েছেন, জনগণকে এখন ভোট দেওয়া শেখাবে। আমাদের সাথে খারাপ কথা আছে যে বাবারে শিখাই দেয় শোনা, দেশ শেষ দেশ। এখন যারা বাবাকে দেশ 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 শিখাইতে আসে, তারা বুঝতে পারেন কত বড় জনগণের প্রতি কত বড় অনীহা, কত বড় অশ্রদ্ধাশীল হলে পরে এই ধরনের সরকারি কর্মকর্তারা এইভাবে চিন্তা করতে পারে। আরে বেটা, আগে তোমাদের বাহিনীকে ঠিক করো না, ইলেকশন কমিশনের অফিসের দিকে ঠিক করো না। আজকে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের অফিসাররা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ডাক দিয়েছে। এখানে আপনি নির্বাচন কমিশনের অফিসারদের ট্রেন করান, কিভাবে ভোটারকে নিয়ে আসতে হবে, লাইন দেওয়াইতে হবে, অফিস করতে হবে, এটা সুপারভাইজ করেন। প্রয়োজনে একটি ভোট কেন্দ্রে 2জন 3জন করে পোলিং অফিসার দেন, প্রিসাইডিং অফিসার দেন, 2জন 3জন করে, একজন ভিতরে থাকবে, একজন বাইরে থাকবে, একজন আশেপাশে থাকবে, তারা দেখশন করবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। আর পুলিশ আর বিজেপি একটা কর্ডন করে থাকবে, সে কর্ডনের ভিতরে যেন ভোটার ছাড়া কেউ যেতে না পারে, আর একবার ভোটার দিয়ে আসলে পরে দ্বিতীয়বার যেন যেতে না পারে, সেটা এনশিওর করবে বিজেপি বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, আনসার বলেন। তারা সেটার জন্য প্রশিক্ষণ দেন না ডেলি জেলায় জেলায়, কিভাবে কাজ করবে সেটা বেশি কাজ হবে, দেন এখানে টাট্টু শো করার জন্য, টাট্টু শো দেওয়ার জন্য মানুষ বসে রয়েছে না। প্লিজ, মকারের একটা শেষ আছে, মকারের একটা লিমিট আছে। বাংলাদেশের জনগণকে কিভাবে ভোট দিতে হবে আপনি সেই মকারে শিখাচ্ছেন। আপনি জানেন না নির্বাচনে একটি ওসি কত পাওয়ারফুল। একটি ওসি নির্বাচনে কি করতে পারে, কিভাবে ভোটারদেরকে প্রভান্বিত করতে পারে, কিভাবে একটি ভোট কেন্দ্রে একই মানুষকে বারবার ঢুকিয়ে দিয়ে প্রকাশ্যে সবার সামনে ভোট দেওয়াতে পারে, এইটা আমার চিফ ইলেকশন কমিশনার সাহেবের মনে হয় কেউ বলে নাই, আপনার ওনার স্বপ্নেও ধারণা নাই। আবার যে জেনারেল প্রশিক্ষণ দেওয়া আছেন, আমি বিনয়ের সঙ্গে বলছি, সে জেনারেল জীবনে কেমন ভোট দিতে হয় জানে না। আমার মনে হয় না তিনি কখনো ভোট দেওয়ার সুযোগ হয়েছে, কারণ উনি যখন প্রায় 25-30 বছর চাকরি করতেছেন, বলে ভোট দিতে যান নাই। ওনারও ধারণা নাই ভোট কেমনে হয়, জনগণ কেমনে ভোট দেয়, ভোটের ভিতরে কি কারসাজি হয়, কিভাবে ভোটে কারসাজি হয়। জানেন কি হয়? আমি আপনাকে বলি আজকের মনে, একজন করিম একটা ভোটার নিয়ে যায়, কিন্তু লোকটার নাম রহিম বা কাশেম বা হজরত আলী। সে করে কি, ভোটটা নিয়ে যায় কার? কাশেমের। ওই ভোটটা নেওয়ার সঙ্গে সঙ্গে, যাওয়াটার সঙ্গে সঙ্গেই তাকে প্রশ্ন করে, আপনি কাশেম? সে মাথা নিয়ে যাবে, কাশেম। তো স্লিপটাও কাশেম, ভোটার লিস্টও কাশেম, নামটাও কাশেম।
তো মিলে গেল, আইডেন্টিফাই হয়ে গেল। এবং ইলেকশনের এখানে যারা বসে আছে তারাও তো সব কেন্দ্রে সবসময় সবাই থাকে না, থাকতে পারেন না বিভিন্ন চাপের কারণে। সে ওই রহিম কাশেম হয়ে যায়, হজরত আলী কাশেম হয়ে যায়, সে কাশেম ভুট্টা দিয়ে চলে আসে। আর যে কালিটা আপনি দেন, এই কালিটা সঙ্গে সঙ্গে তার পাশায় মুছে ওটাকে ক্লিন করে ফেলে। তারপরে সে আবার ওই লাইনের পিছন থেকে আবার 4 নম্বর পরে দাঁড়ায়। এইবার যখন সে যায় প্রিসাইডিং সামনে, তখন বলে আপনি হজরত আলী? হ্যাঁ হজরত আলী, ভোটারটা দাও। হজরত আলী ভোটার আসছে, চেক করলো হজরত আলী। কাশেম হয়ে যায় হজরত আলী, হজরত আলী হয়ে যায় রহিম, রহিম হয়ে যায় মকসুদ সাহেব, তারপরে তো আপনারা আসেনি। এটা আপনাদের মাথায় আছে কিনা আমি জানি না। এই ভোটারের ব্যাপারে আমাদের লোকেরা মাস্টার। একটা ক্লাস 9-10 ছেলেরা যে কত ভোট দিতে পারে আপনি এখন ইমাজিন করতে পারবেন না। এরকম ছেলে দেখে আমরা ভোটের সময় হায়ার করা হয় অনেকে, তুই খালি জাল ভোট দিবি, তোর ভিতরে যাবি আর আসবি, জাল ভোট দিবি, তোরা কেউ কিছু বলবে না। আর সে কানে কানে প্রিসাইডিং অফিসার বলে দেয়, স্যার ভোট দিব, আপনি কি শান্তিতে বাইরে যেতে পারবেন না, আত্মব্যঙ্গে থুয়ে দেবেন বাইরে, কি করবেন আপনি? প্রিসাইডিং অফিসার পুয়ার স্কুল মাস্টার, পুয়ার ব্যাংকের কেরানি বা অফিসার বা এই সমাজ কল্যাণ অফিসার, এদের মানুষটাই কত বড়, কলিজাটাই কত বড়, তার সামাজিক ভিত্তি কতটুকু, সে সেখানে কিভাবে ওই নির্বাচনটাকে সুষ্ঠু করাবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বাগ্রে দরকার স্থানীয় নেতৃবৃন্দের উপর নির্ভরশীলতা। ওই ভোট কেন্দ্রের আশেপাশে স্থানীয় নেতৃবৃন্দকে যদি ভোটের দায়িত্ব দেন, ক্ষমতা দেন, দেখবেন ভোট কত সুন্দর হয়, কত ভালো হয়। এবং তাদের অধীনে সবাইকে করে দেন, ইলেকশন কমিশন অফিস থেকে নিয়ে পুলিশ, বিডিআর, আনসার, আর্মি, সবাইকে ওই স্থানীয় যে কমিটি হবে, ভোট সুষ্ঠু ভোট কমিটি, তাদের অধীনস্থ করে দেন, দেখবেন মিরাকল হবে। নির্বাচন সুষ্ঠু কত প্রকার এবং কি কি আপনি উদাহরণ দিয়ে দেখে দিতে পারবেন। দেখবেন আনন্দের মধ্যে নির্বাচন হবে। আমাদের দেশের মানুষ এখনো তার গ্রামের মুরব্বীকে মানে, সম্মান করে, কিন্তু পুলিশকে মানে না, টিএনও কে মানে না, ডিসি কে মানে না, এসপি কে মানে না, তাদেরকে ভয় পায়। কিন্তু তাদেরকে ন্যূনতম মানেও না। আগে একটু আর্মিকে মানত, আল্লাহর রহমতে 5ই আগস্টের পরে আর্মিও জিরো হয়ে গেছে। এই আর্মি এখন আমরা বলি কি হোমিওপ্যাথিক ওষুধ, এখন সার্জিক্যাল ওষুধ না। তারা এই আর্মিকেও এখন সাধারণ ছেলেরা ঢিল মারতে চায়, কারণ জানে ওর বন্দুক থেকে গোলাপ ফুল বেরোবে, বুলেট বেরোবে না। কাজে সে হিরো হইতে চায় যে আমি আর্মিকে ওখানে পিটাইছি। আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে, আমি কাউকে উস্কাচ্ছি না, আমি বাস্তব ছবিটা আমার অভিজ্ঞতার আলোকে যা দেখে আসছি, এখন যা দেখতেছি, যা অনুধাবন করতেছি, সেটা আপনার সদয় জ্ঞাতার্থে আপনাদের সামনে আমি পেশ করতেছি। এটা আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যেভাবে সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছেন, এইভাবে সুষ্ঠু নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। কত দুর্ভাগ্য আপনার প্রশাসন, কত নির্লজ্জ আপনার প্রশাসন, কত অদক্ষ আপনার প্রশাসন। একটা ওসি ডিসি কে ডিসাইড করতে পারেন না হু ইজ গুড ফর হোয়ার। একটা এসপি কে ডিসাইড করতে পারেন না হু ইজ গুড ফর হোয়ার। কোন ওসিটা, কোন এসপিটা কোন জায়গায় কাজ করলে সেখানে ভালো ইলেকশন হবে, আপনি সেটা অনুধাবন করতে পারেন না। লটারির মাধ্যমে করে দিয়েছেন। যাদেরকে এসপি করে দিয়েছেন তারা 99% কি আওয়ামী লীগের এসপি না? এরা এসপি তে জয়েন করছে কবে? আপনার আমলে? তারা তো এসপি তে জয়েন করছে বিএসএস পাস করে আওয়ামী লীগের। আওয়ামী লীগে তো গত 10 বছরে আওয়ামী লীগের সিলসিলা ছাড়া, আওয়ামী লীগের মার্কা ছাড়া কাউকে তো এসপি বানায় নাই। অনেকে বলে আমরা বিএনপি করতাম, এই করতাম, সে করতাম, আমরা দেখি না কারা বিএনপি করতো।
তারা আরো বেশি হিন্দু থেকে মুসলমান হলে যেমন বেশি গরু খায়, এগুলো আর তত বেশি গরু খাইতো। একটা সরকার কি করে ভাবতে পারেন যোগ্যতার ভিত্তিতে প্রমোশন না দিয়া আপনি লটারির মাধ্যমে প্রমোশন পোস্টিং দিবেন? হোয়াট এ শেম। এবং সেখানে আপনি এমন জায়গায় এমন লোককে নিয়ে গেছেন, একটা লুজার ল্যাংটাকে নিয়ে আসছেন ঢাকা শহরে স্মার্ট কে নিয়ে গেছেন বরগুনাতে। আপনি চৌকস অফিসারকে ঢাকা শহর থেকে নিয়ে পাঠিয়ে দিয়েছেন সেই বান্দরবনের কোনায়। আপনি বলতেছেন লটারিতে দিয়েছে, আমি কি করব? ঢাকার যে চৌকস ওসিগুলা, সেইগুলা আমার কিশোর আমার নেতৃত্বগণের মদনে গিয়ে কি ডিউটি করবে? আর তার বাল বাচ্চা ঢাকায় থাকবে, তার ফ্যামিলি ডিসেম্বর মাসে নিয়ে যেতে পারবে না। আপনি কি করে অফিসারদের দিয়ে মদনে সুষ্ঠু নির্বাচন করাবেন? আর সে তো এখন বলবে আমি লটারিতে আসছি, কাজে আমার কিছু নাই। কাজে সে যার কাছে ধরা বলে ভাই যা দিবি তোরে আমি পাশ করাই দেবো, বাকি যা হয়। আমি তো তোর পক্ষপাতিত্ব না, আমি তো নিরীহ নির্দোষ নিরপেক্ষ মানুষ আসছি লটারির মাধ্যমে। আল্লাহ আমাকে সিলেক্ট করে দিয়েছে, ফলে আমরা আল্লাহর পথে কাজ করব। এর অর্থ বুঝেন, এর মিনিং বুঝেন? যখন তারা বলবে আমরা আল্লাহর পথে কাজ করব, কারণ লটারি মানে আল্লাহ আমার ভাগ্য সুপ্রসন্ন করে দিয়েছে, অতএব আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো। আল্লাহর কোন দল যদি বাংলাদেশের রাজনীতিতে থাকে, কোনো মার্কা থাকে, ইনশাল্লাহ আমি ওই দলকেই সকল প্রকার সহযোগিতা করব। বিএনপি কার চেপে পড়লেন? কোন দৃষ্টিভঙ্গিতে বিএনপি এগুলো মেনে নিচ্ছেন? আপনি কেন বলতে পারেন না যে আইজি সাহেব যদি প্রপার লোককে প্রপার জায়গায় না দেন, তাহলে আপনার সঙ্গে আমাদের বোঝাপড়া হবে? আপনাকে রিটায়ার থেকে এনে আমরা আইজি বানিয়েছি, এখনো 15 মাসে বহাল তবে চলেছেন, পচা মাল এনে আমরা বসিয়েছি। আপনি প্রমাণ করবেন যে আপনি একটা পারফরমেন্স দেখাতে পারবেন, কিন্তু কই? লটারির মাধ্যমে করে জাতিকে একটা থাপ্পড় দিল, জাতির কাছে একটা কি বলো, জাতিকে এমন ভাবে একটা হাস্যরসে পরিণত করলো, এবং পুলিশ সার্ভিসে হতাশা এত বাড়িয়ে দিল যে এই পুলিশ আর সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিনা জানি না। একই অবস্থা করেছেন টিএনওদের বেলায়, একই অবস্থা করতে যাচ্ছেন আপনি ডিস্ট্রিক্ট জাজদের বেলায়। হোয়াট ইজ দিস? তাহলে আপনাদের মন্ত্রী পরিষদটা বাদ দিয়ে নতুন মন্ত্রিসদ লটারির মাধ্যমে নেন না। লটারির মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমরা সিলেক্ট করি, বাদ দেন না। আপনি জান না যে ভাই তোমরা লটারি দাও, 15 জন আসো। আমরা লটারির মধ্যে নাহিদের নাম রাখি, আক্তারের নাম রাখি, আমরা সার্জিসের নাম রাখি, আসিফের নাম রাখি। সেখানে আমরা আমাদের ওই বড় বড় নেতাদের নাম রাখি, অন্যান্য রাজনীতি দলের নাম রাখি, আমরা জুনায়েদ শেখের নাম রাখি। এদের নাম রেখে আমরা কি করতে পারি? লটারি করবো, লটারি করে হয়ে যাবে। আমরা নির্বাচনে করা কি দরকার? আমরা প্রার্থীর নাম ঘোষণা করে সবাই লটারি দিয়ে দেন। আপনি যদি একটা এসপি বানাতে পারেন লটারি দিয়ে, আপনি যদি একটা ওসি বানাতে পারেন লটারি দিয়ে, তাহলে আপনি কেন জাতীয় সংসদ সদস্য লটারি দিয়ে বানাবেন না? কোন যুক্তিতে? নির্লজ্জ নিশরম আপনারা। সেদিন একটা পার্টিতে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই যে মজুমদার সাহেবের জন্য। মজুমদার সাহেব আমাকে দেখে বললো, ভাই এত কড়া কথা কইলে হবে? তাই বললাম আপনি কি আমার কথা শুনেন? আমি সব কথা আপনি শুনি। আমি বললাম আমার কথা শুনেন আপনি? শোনে। তা আপনি একটা দিন একটা দারোগা পাঠালেন না, একটা রাষ্ট্রের প্রহরী পাঠালেন না আমাকে ধরে নিয়ে আসতে? আপনার পিঠের চামড়া এতই মোটা, আপনি বলতেছেন আপনাদের গালাগালি না করতে, এবং সেই গালাগালি আপনারা শুনেছেন, তারপরে বলতেছেন বলে এই তো অবস্থা। তারপর উনি বলে আমি কারো এজেন্ডার জন্য রাজনীতি করি না। তো উনি কারো এজেন্ডার জন্য রাজনীতি না করলে তো জনগণ ওনার কাছে কি পাওনা আছে, কি পাইতে পারে? কারো এজেন্ডা না মানে জনগণের এজেন্ডা সে করে না। সে যদি বলে আমি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো করছি না,
তাহলে তোমার কি প্রয়োজন আমার বাংলাদেশে? তুমি তোমার নিজের এজেন্ডা বাস্তবায়ন করো, সুখে থাকবা, শান্তিতে থাকবা। একটি মানুষ তো সুখে শান্তিতে থাকবে। আর নালে বলো আমি জনগণের শান্তি, সুখ, সমৃদ্ধির জন্য কাজ করছি, এটাই আমার এজেন্ডা। সেটা তো বললো নাই। আর আনফরচুনেটলি আল্লাহ আমাকে বাঁচাইছে, উইদিন 2 মিনিট ওটা স্ট্রোক করে পড়ে গেছে। এবং পড়ছে কার উপরে? পড়ছে আমাদের মুজিবুর রহমান এবি পার্টির বুকের উপরে। এবি পার্টি সাহেব বলছে যে আমরা কোলাকুলি করতেছি মনে হয়, পরে দেখি সে আর নাই। তারপর সেখানে তাড়াতাড়ি সয়া, এই আমি কি করব আবার বাতাস টাতাস করে পানি টানি দিয়ে সয়া টয়া না আর্মিদের জেনারেলকে একটু কর্কশ ভাষায় বলছি যে ভাই আপনাদের এগুলো কি করেন, দেখেন না এত বড় জেনারেল ঘুরতেছেন। তিনি আবার প্রধান উপদেষ্টার এই সামরিক উপদেষ্টা, একটু ধমক দিয়ে বলছি যে মেয়ে কি করো তোমরা, একটা লোক মারা যাচ্ছে তোমাদের পার্টিতে, এটা ডাক্তার আসতে এখন 7-8 মিনিট চলে গেল, আসতে পারে না। তোমার ডাক্তারকে দাওয়াত দাও না এখানে, তোমার মিলিটারি স্টেশন নাই, তোমার ফার্স্ট এড নাই। I was shouting. Literally everybody has seen me, how I misbehaved with the people. সাহস পায় না কেউ আমাকে বলতে যে আপনি হইচে করছেন কেন। এই যে অবস্থা জাতির, আল্লাহ মজুমদার সাহেব যদি মারা যেতেন কালকে, হয়তো কেউ জানতো না কেন মারা গেছে, কিন্তু আমি তো বিবেকের তাড়নায় সারা জীবন মরতাম যে লোকটার সঙ্গে এত কর্কশ কথা না বললেও পারতাম। কিন্তু উনি যখন বলেছেন যে এটা উনি শুনেন এবং আমার বক্তব্যগুলো নাকি করা, তারপর উনি কোনো অ্যাকশন নিতে পারছেন না কেন? তা আপনি মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে আপনাকে বলছি, আপনি আমাকে অ্যারেস্ট করেন, হ্যাং করেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমাকেও জেল দেন, কিন্তু আল্লাহর হস্তে আপনি কাল থেকে লটারি খেলা খেলেন। গণভবনে যত সিদ্ধান্ত নিবেন সব লটারিতে সিদ্ধান্ত নেবেন। আপনি কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না। আপনি আজকে ভাত খাবেন কি খাবেন না, এটা লটারিতে সিদ্ধান্ত নেবেন। আপনি একটা অনুষ্ঠানে যাবেন কি যাবেন না, এটা লটারিতে সিদ্ধান্ত নেবেন। আপনি কোনো অফিসার, কর্মকর্তা বা উপদেষ্টাকে ডাকবেন কি ডাকবেন না, এটা লটারিতে সিদ্ধান্ত নেবেন। আপনি এই রাজনীতিটাই বাংলাদেশে এবার শুরু করে দিয়ে গেলেন। এটা উদাহরণ তৈরি করে গেলেন যে প্রশাসন চালাইতে হবে লটারি করে। তাহলে আগামী দিনে সাধারণ ছেলেরা বলবে আমরা পরীক্ষা দেব না, লটারির মাধ্যমে আমাদেরকে নিবা। এই যে বিসিএস এর ছেলেরা আন্দোলন করতেছে 2 মাস 2.5 মাস, আমি তো অনুরোধ করবো ভাই আন্দোলন করার দরকার নাই, তোমরা কালকেই বলো আমাদেরকে লটারির মাধ্যমে চাকরিতে নিয়োগ দিতে হবে। আমরা সবাই এমএ পাস, সবাই উচ্চ শিক্ষিত, সবাই আমার যোগ্যতা আছে, তো কাজে তুমি লটারির মাধ্যমে 50 জন নিবা, 100 জন নিবা, লটারির মাধ্যমে নিয়ে নাও। তাদের আন্দোলন করা উচিত এখন, লটারির মাধ্যমে যেন তারা নিয়োগ পায়। আমি কি দাবিটা করতে পারি না? এই দাবিটা করার অধিকার আমি নাই? আপনার তো প্ল্যানিং কমিশনে মিটিং করার দরকার নাই, ক্যাবিনেটে মিটিং করার দরকার নাই, যত এজেন্ডা আসবে সবাই মিলে লটারিতে দিয়ে দিবেন, লটারিতে যেটা পাস হয়ে আসবে সেটাই নিয়ে যাবেন। আপনারা টুটু জগন্নাথ ভয়ে আঙ্গুল চুষবেন। এই কথাগুলো বললে আমি নাকি কর্কশ, আমি নাকি কঠিন, আমি নাকি, আমি অত্যন্ত সম্মান রেখে বিনয়ের সঙ্গে বলছি, রাষ্ট্র ইজ নট সো সিম্পল থিং। রাষ্ট্র একটা জটিল কাঠামো, এটা ইকুইলিব্রিয়ামে কখনোই থাকে না, এটা সবসময় আপ ডাউন চক্কর খায়, একদিক দিয়ে হেলে গেলে আরেক দিকে উঠে যায়, আবার চটপটানো খায়। রাষ্ট্র একটা কমপ্লেক্স সাবজেক্ট, সরকারের পরিচালনা একটা দুরূহ কাজ। রাষ্ট্র পরিচালনার জন্য পিএইচডি রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য কলেজ প্রিন্সিপাল আর প্রফেসরদের রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনা ডাক্তার, ইঞ্জিনিয়ারদের করা যায় না। রাষ্ট্র পরিচালনা করা যায় সর্বজ্ঞানে জ্ঞানী রাজনীতিবিদদের দ্বারা, যাদের আইকিউ হাই, those can understand by seeing, by listening.
They don't have to study, they don't have to PhD, they don't have to achieve a degree from Harvard University. But that politician has high sense. His brain will quickly, sharply say what to do, what not to do, how to handle or not to handle, accept the proposal or reject the proposal. That his brain, his IQ, intuition will speak. That is the character of a Rajnitibid, politician. He must know, he knows the nerve of the people. He knows how he can satisfy people. জনগণকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেইটা জানার ক্ষমতা যে রাজনীতিবিদদের আছে, সেই রাজনীতিবিদই হয় ক্ষমতাশালী, সেই রাজনীতিবিদই রাষ্ট্র পরিচালনা করতে পারে। আপনি কি করলেন? কত ট্র্যাপ তৈরি করার চেষ্টা করলেন। আপনি রাষ্ট্রের মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন যে সিদ্ধান্তগুলো পরবর্তী সরকারের জন্য বাস্তবায়িত করা কঠিন হয়ে যাবে। এটাকে কেউ ব্রেক করতে চাবে না। সে বলবে বিপ্লবী সরকার যেভাবে করে গেছে আমি সেভাবে করতে পারবো না। এমন কিছু পরিবেশ আপনি সৃষ্টি করে যাচ্ছেন যে পরিবেশের জন্য রাষ্ট্র আগামী দিনে পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে যাবে। যেমন আমি বলছি, যার অনুরোধে হোক আপনি একদিনে বিএনপির কথা মতো গণভোট এবং জাতীয় ভোট একসঙ্গে নিয়ে আসলেন। আপনি এতটুকু ঝুঁকি কি বুঝতে পারেন নাই যে এই প্রক্রিয়াতে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গণভোট, এবং এই গণভোট বাংলাদেশের আগামী রাজনীতিতে উত্তপ্ত করে তুলবে, বিশৃঙ্খল করে তুলবে, অরাজকতা সৃষ্টি করবে। যদি গণভোট জয়লাভ করে তারপরে নির্বাচনে যারা জয়ী হবে তারা সেটা মানতে রাজি হবে না, বিভিন্ন তাল বাহানায় এটা ঘুরাবে। আর যদি এটা না হয় বা কোনো দল ক্ষমতায় যায়, সেই ক্ষমতাকে একদিনও থাকতে দিবে না। তারা বলবো না ভোট মানি না, না ভোটকে তুমি হ্যাঁ ভোটে কনভার্ট করো এবং রাষ্ট্র চালাও। যদি হ্যাঁ ভোট হিসেবে অ্যাকসেপ্ট করো তাহলে রাজ্য পরিচালনা করতে দিব, রাষ্ট্র পরিচালনা করতে দিব। না হলে যেই রাষ্ট্র বিসিএস এর ছেলেদের দাবির মুখে নথি স্বীকার করতে হয়, যে বিসিএস এর ছেলেরা সরকারি চাকরি করবে, তারা এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথে, তারা টোটালি ডিসকোয়ালিফাই করে দিয়েছে গভর্নমেন্ট জবে যোগদান করার যোগ্যতা। যে রাজপথে যে মিছিল করে চাকরির যোগ্যতা যায়, তাকে তো সরকারি চাকরিতে দেওয়া যেতে পারে না ভাই, কোনো অবস্থায় দেওয়া যেতে পারে না। they have qualified themselves disqualified. আগামী সরকারের চাকরির জন্য এই কয়টা বেস ডিসকোয়ালিফাই করেছে। অতএব উচিত হবে পরিষ্কার বলে দেওয়া, তোমরা মারামারি কাটাকাটি যাই করো, তোমাদেরকে আমরা এই বেছে নিব না। এই থেকে এই পর্যন্ত মাস্টার্স পাস করছো, বিএ পাস করছো, এদেরকে আমরা বিসিএস এ নিব না। পরবর্তী বিসিএস আমরা নিব, 1 বছর সময় দেন, 6 মাস সময় দেন, তোকে বলে তারা পরীক্ষা বন্ধ ওয়েট করো। কিন্তু এইখানে নথি স্বীকার যদি আপনি করেন, আগামী দিনে পরবর্তী সরকার ঢাকা শহরে যে ভিক্ষুক গুলো আছে না, তারাও রাস্তায় নামবে, তারাও আন্দোলন করবে, আমাদের ভিক্ষা বাড়ায় দিতে হবে, আমাদের ঢাকা শহরে বাসস্থান দিতে হবে, আমাদেরকে ভিক্ষা করতে যাওয়ার জন্য ট্রলি দিতে হবে, আমি ট্রলি নিয়ে ভিক্ষা করব। তাদের অধিকার নাই চাওয়ার? এটা তারা কি চাইতে পারে না? আপনি গতকালকে কুড়িল আগুন লেগেছে, আপনি 10 ঘন্টা 10.5 ঘন্টার পরে কুড়িল জায়গাটাকে আপনি ফায়ার মুক্ত করেছেন। কিন্তু আপনি বলেন তো, এই ফায়ার এই যে আগুনটা লাগছে, এটা ইচ্ছাকৃত আগুন না, এটা অত্যন্ত মেট্রিকুলাসলি প্লান্টেড আগুন না।
আমরা গত 40 বছর দেখে আসতেছি, যখনই কোনো বস্তি উচ্ছেদ করতে হয় তখনই সে বস্তিতে আগুন লাগে। করাইল বস্তিটা বাংলাদেশের সরকারের কাছে একটা হেডেক হয়ে আছে। এরকম একটা জায়গাতে সবচেয়ে বড় ক্রিমিনালরা ওখানে জায়গা করে, এবং দেখেন সেই TNT জায়গাতে তারা দালান কোটা 2 তলা 3 তলা বানিয়ে ফেলছে, কেউ বাধা দেওয়ার নাই। আপনি জান তিতুমির কলেজের চারপাশে সকল জায়গা তারা দখল করে নিয়েছে। ওয়ালটা তিতুমির কলেজের, বাকি জায়গাটুকু তাদের। রাস্তা হাফ করে ফেলেছে, রাস্তা অর্ধেক করে তারা বাড়ি ঘর করে দোকানপাট চাপ করতেছে। তা আপনি এখানে পরিকল্পনা দিতে পারেন না? সিম্পল পরিকল্পনা। কুড়িলকে আপনি 3 ভাগে বিভক্ত করেন। এক ভাবে উত্তর পশ্চিমাংশে আপনি অন্তত পক্ষে 10টা হাই রাইজ 30 স্টোরির বিল্ডিং করেন। যত হাজার কোটি লাগে সেই টাকা আপনি সরকারের কোষাগার থেকে দিবেন, দিয়ে প্রতিটা বাড়ির জন্য 2 বেডরুম হাউস করে দিবেন। ওখানে অন্তত 10,000 15,000 লোকের ফ্ল্যাট হবে, তারা সে ফ্ল্যাটে থাকবে। আর বাকি যে 2 ভাগ আছে সেখানে আপনি বড় লোক সাহেবদের জন্য ফ্ল্যাট করে দিয়ে আপনি ওই টাকাটা তাদের কাছ থেকে উঠায় নিয়ে আসেন। ওই গুলশান বনাদারি বিনা পয়সা জায়গা দিয়ে আপনারা রাষ্ট্রে কি ক্ষতি করেছেন। বাড়িধারা গুলশানের জায়গা পানির দামে জনগণের কাছে বিক্রি, কিছু লোকের কাছে বিক্রি করে দিয়েছে। তাদের যোগ্যতা, তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা উকিল, তারা চোর, তারা বদমাশ, তারা লুচ্ছা। এগুলো হলো কোয়ালিটি। এগুলো কোয়ালিটি হলেই রাজধানী রাজুকে জায়গা পাওয়া যায়, গুলশানে জায়গা পাওয়া যায়। যত বড় লুচ্ছা তার তত বেশি প্লট। মদখোর, জোয়ারি, চাকরি নাই বাকরি নাই, ঘুষ খাইছে, দুর্নীতিবাজ, সবাইকে আপনি গুলশান, বারিধারা, মহাখালীতে, DOHS বনানীতে জায়গা দিয়েছেন সরকারি সম্পত্তিকে ডেভেলপ করে, জনগণকে উচ্ছেদ করে। তাহলে আপনি কুড়িলে গুলশানে যদি 1 কাঠা জমির দাম 10 কোটি হয়, তাহলে কুড়িলের বাকি যে 200 জায়গা হবে সেটা আপনি 20 কোটি টাকা করে চান, চায়া বলেন তোমরা বিল্ডিং করো, তোমাদের জন্য আমরা নিরাপত্তা দেবো, সবকিছু দেবো। এখান থেকে যে আয়টা আসবে সেই আয়টা দিয়ে আমার বস্তিবাসীকে একটা মাল্টি স্টোরি 5টা বা 7টা বিল্ডিং করে তাদেরকে সেখানে অ্যাকোমোডেট করেন। ওখানে স্বয়ংক্রিয় হেলিকপ্টার বসে, স্বয়ংক্রিয় লিফট বসায় দেন, টিপতে হবে না, লিফট আসবে, দাঁড়াবে, যাবে। ইভেন বিল্ডিং এর পাশ দিয়ে স্টেশনের মতো, ট্রামের মতো আপনি লিফট খাড়া করে দেন, একটা করে লিফট উঠবে যাবে, উঠবে যাবে, উঠবে যাবে। ওয়ালের মধ্যে লিফট গুলো ফিক্স করে দেন, বিল্ডিং এর ভিতরে যাওয়ার দরকার নাই। আপনি এরকম 50টা লিফট দিয়ে দেন ওদেরকে, ওরা সেই লিফট দিয়ে পাশ দিয়ে উঠে যাবে, কারণ বিল্ডিং এর ভিতরে যাওয়ার দরকার নাই, কাউকে ডিস্টার্ব করার দরকার নাই। আর মাঝখানে 2টা বা 3টা ফায়ার এসকেপ সিঁড়ি করে দেন, যে সিঁড়িতে তারা নেমে আসবে। এইগুলো আপনাদের মাথায় ঢুকে না? আপনার ডক্টর না বললাম, আপনারা PhD হোল্ডার, সারা রাষ্ট্র আপনাকে উল্টে দিবেন, রাষ্ট্র আপনার কাছে আসবে শিখতে কেমন উন্নয়ন করতে হয়। এই শিক্ষাটা মাথার মধ্যে ঢুকে না স্যার আপনাদের? আমি যদি কোনো খারাপ বলে থাকি, লেটস হ্যাভ এ ডিবেট, লেটস হ্যাভ এ ডিবেট, কল এ ন্যাশনাল ডিবেট, কল মি দেয়ার, আমাকে ডাকেন। আমি যদি আপনাদের প্রশ্নের জবাব অর্থনৈতিক ভাবে এবং ROI বাইর করে দেখাতে না পারি, then you tell me, I'll stop talking. আপনারা সেটা করেন না কেন? আপনি জানবেন না আর সেটা অন্যের উদর পন্ডি গুদর গাড়ি দিয়ে দিবেন। মিস্টার খলিলুর রহমান সাহেব কোনো অবস্থাতে ভারতে যাওয়া উচিত হয় নাই। That was a suicidal decision he has taken. সে দিল্লিতে গিয়ে বাংলাদেশকে অপমান করে আসছে, সে আই টু আই টক করতে পারে নাই। অজিত দোভালকে এসে কি কথা বলে আসছে সেই কথাটা পর্যন্ত ঘোষণা করতে পারে নাই। আপনাদের হাইলি ইন্টেলিজেন্স অফিসার, হাইলি কি জানি আপনার রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা, যারা একটা রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারে নাই, আপনার তাকে এনেছেন আমেরিকার থেকে ভাড়া করে। কি করেছে আপনাকে?